ইতিহাস এক অদ্ভুত কথক। কখনো সে পাশাপাশি দুটি গল্প বলে যায় যাদের পথ হয়তো কখনোই মিলবে না, কিন্তু তাদের ভাগ্য এক অদৃশ্য সুতোয় বাঁধা থাকে। আমাদের আজকের গল্পটা ঠিক তেমনই দুই জন্মের, একটি মধ্যপ্রাচ্যের তপ্তবালিতে, অন্যটি বাংলার পলিমাটিতে। 1948 সাল 14ই মে ইহুদি এজেন্সির প্রধান ডেভিড বেন গুরিয়ন যখন স্টেট অফ ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছেন, তখন যেন এক নতুন ইতিহাসের সূচনা হলো। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের স্বীকৃতি সেই নতুন রাষ্ট্রকে এক অপ্রত্যাশিত শক্তি দিল। মধ্যপ্রাচ্যের বুকে জন্ম নিল এমন এক রাষ্ট্র যার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইটা শুরু হলো প্রথম দিন থেকেই। ঠিক 23 বছর পর হাজার মাইল দূরে বাংলার মাটি রক্তে লাল হচ্ছিল আরেক স্বাধীনতার সংগ্রামে। যখন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যকে অস্থির করে রেখেছে, তখন ভারতীয় উপমহাদেশের বুকে বাংলাদেশ নামে একটি নতুন দেশ তার অস্তিত্বের জন্য লড়ছে। 1971 সালে সেই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু জন্ম নিল এক অদ্ভুত কূটনৈতিক বাস্তবতা। বিশ্বের অনেক দেশের স্বীকৃতি পেলেও একটি দেশের স্বীকৃতি বাংলাদেশ আজও গ্রহণ করেনি, সেটি হলো ইসরায়েল। কিন্তু কেন? সদ্য স্বাধীন হওয়া স্বীকৃতির জন্য উদ্গ্রীব একটি দেশ কেন ফিরিয়ে দিয়েছিল ইসরায়েলের বন্ধুত্বের হাত? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আদর্শ, সংহতি আর এক বিস্তৃত আকাশ যোদ্ধার অবিশ্বাস্য বীরত্বের আড়ালে। ইসরায়েলের জন্য 70-এর দশকের শুরুটা ছিল ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারদিকে শত্রু ভাবাপন্ন আরব রাষ্ট্রগুলোর মাঝে টিকে থাকার লড়াইয়ে তারা খুঁজছিল নতুন বন্ধু, নতুন সম্ভাবনার দুয়ার। ঠিক তখনই তাদের নজরে আসে দক্ষিণ এশিয়ায় ঘটতে থাকা এক বিশাল পরিবর্তন। পাকিস্তান, যেটি ইসলামিক বিশ্বের অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর এবং ইসরায়েলের কট্টর বিরোধী, তার পূর্বাংশে এক ভয়াবহ ভাঙ্গন ধরেছে। ইসরায়েলি বিশ্লেষকরা দেখলেন পূর্ব পাকিস্তান নামে পরিচিত অঞ্চলটি ধর্ম নয়, বরং ভাষা ও সংস্কৃতির উপর ভিত্তি করে নিজেদের স্বাধীনতার জন্য লড়ছে। তাদের চোখে এটি ছিল এক বিরাট সুযোগ। তারা ধারণা করেছিল যে দেশটি পাকিস্তানের মতো একটি কট্টর ইসলামিক রাষ্ট্র থেকে নিজেদের আলাদা করছে, তারা নিশ্চয়ই প্রগতিশীল এবং সম্ভবত সেকুলার হবে। এই নতুন রাষ্ট্র বাংলাদেশ হতে পারে মুসলিম বিশ্বে তাদের একমাত্র বন্ধু। এই আশার পালে হাওয়া দিয়েছিলেন তৎকালীন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আবা ইবান। জাতিসংঘের এক ভাষণে তিনি অত্যন্ত সতর্কভাবে শব্দচয়ন করেন। তিনি একবারও পূর্ব পাকিস্তান শব্দটি ব্যবহার না করে বারবার পূর্ব বাংলা বা ইস্ট বেঙ্গল বলে সম্বোধন করেন। তিনি ইয়াহিয়া খানের সামরিক সরকারকে অবৈধ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশে চলমান গণহত্যাকে তীব্র ভাষায় নিন্দা করেন। এটি ছিল এক স্পষ্ট কূটনৈতিক বার্তা, ইসরায়েল বাংলাদেশের জনগণের পাশে আছে। তাদের হিসেব ছিল পরিষ্কার, যদি সদ্য গঠিত বাংলাদেশকে তারা স্বীকৃতি দেয়, তাহলে দুটি জিনিস হতে পারে। প্রথমত, তারা ইসলামিক ভ্রাতৃত্বের মধ্যে একটি বিভেদ তৈরি করতে পারবে। দ্বিতীয়ত, বাংলাদেশকে নিজেদের দিকে টেনে আনতে পারলে তারা দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত মিত্র পাবে। এই ভাবনা থেকেই 1972 সালের 4 ফেব্রুয়ারি ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তারা ভেবেছিল যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির এই নতুন দেশটি তাদের এই প্রস্তাবকে লুফে নেবে, কিন্তু বাংলার মাটির হিসেবটা ছিল ভিন্ন। 1972 সালে বাংলাদেশ ছিল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা এক স্বপ্ন। চারিদিকে স্বজন হারানোর বেদনা, পোড়ামাটির গন্ধ আর শূন্য ভাণ্ডার। এই দেশটি তখন আন্তর্জাতিক সাহায্য ও স্বীকৃতি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ঠিক এমন এক সময়ে ইসরায়েলের স্বীকৃতির বার্তা এসে পৌঁছায় ঢাকায়। কিন্তু বাংলাদেশের স্থপতিরা, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, এক ভিন্ন আদর্শে দেশটিকে গড়ে তুলেছিলেন। তাদের কাছে স্বাধীনতা মানে ছিল শুধু একটি ভূখণ্ডের মুক্তি নয়, বরং বিশ্বের সকল নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানো। ফিলিস্তিনিদের সংগ্রামকে তারা নিজেদের মুক্তি সংগ্রামের প্রতিচ্ছবি হিসেবে দেখতেন। তারাও একটি বিদেশি শক্তির দ্বারা নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হওয়া যন্ত্রণা ভোগ করছিল। এই আদর্শিক মিলই বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে এক অটুট বন্ধন তৈরি করে দিয়েছিল। তাই স্বাধীনতার পরপরই বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠিয়েছিল। চা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যা কিছু সম্ভব ছিল তাই পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, বাংলাদেশের স্বাধীনতার পর প্রায় 8,000 বাঙালি যুবক লেবাননে গিয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল বলেও শোনা যায়।
এটি ছিল ফিলিস্তিনিদের প্রতি বাঙালির নিঃস্বার্থ সমর্থনের এক জ্বলন্ত প্রমাণ। সুতরাং যখন ইসরায়েলের স্বীকৃতির প্রস্তাব আসে, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এক মুহূর্ত দ্বিধা করেননি। তিনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দেয়, যে রাষ্ট্র ফিলিস্তিনিদের ভূমি অন্যায়ভাবে দখল করে রেখেছে তাদের স্বীকৃতি দেওয়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভের পরিপন্থী। এই সিদ্ধান্তের প্রতীক হয়ে রইল বাংলাদেশের পাসপোর্ট। দশকের পর দশক ধরে এক পাতায় লেখা ছিল এক স্পষ্ট ঘোষণা, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েলি বিশ্লেষকরা যা বুঝতে ভুল করেছিলেন তা হলো বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়েছিল ধর্মের কারণে নয়, বরং শোষণ ও অবিচারের বিরুদ্ধে। তাদের অ্যান্টি ইসলামিক হওয়ার ধারণা ছিল এই অঞ্চলে ভূ রাজনৈতিক বাস্তবতার বিষয়ে তাদের জ্ঞানের অভাবের পরিচায়ক। কিন্তু এই রাজনৈতিক দূরত্বের আড়ালে লুকিয়েছিল এক ব্যক্তির অবিশ্বাস্য এক গল্প, এক বাঙালি পাইলট যিনি বাংলাদেশের জন্মের আগেই ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ছিলেন মূর্তিমান আতঙ্ক। তার নাম সাইফুল আজম। সাইফুল আজম শুধু একটি নাম নয়, একটি কিংবদন্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণপ্রাপ্ত এই পাইলট এতটাই দক্ষ ছিলেন যে তিনি সম্মানজনক টপ গান ট্রফি অর্জন করেছিলেন। তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। 1967 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, যা 6 ডে ওয়ার নামে পরিচিত, তখন তিনি ছিলেন রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের উপদেষ্টা। 5 জুন 1967 ইসরায়েলি বিমান বাহিনী এক অতর্কিত আক্রমণে মিশর, সিরিয়া ও জর্ডানের বিমান বাহিনী প্রায় কোমর ভেঙে দিয়েছে। সিরিয়ান এয়ারফোর্সে 2/3 বিমান ঘাঁটিতেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আরব পাইলটদের মনোবল যখন তলানিতে, ঠিক তখনই জর্ডানের মাফরাক বিমান ঘাঁটি থেকে আকাশে উড়াল দেয় একটি হকার হান্টার ফাইটার প্লেন। এর ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। তার মুখোমুখি 4টি ইসরায়েলি সুপারসনিক ফাইটার জেট সুপার মিস্টেয়ার। একা পুরনো মডেলের একটি বিমান নিয়ে তিনি যে ইতিহাস গড়তে চলেছিলেন তা ছিল অকল্পনীয়। এরিয়াল ব্যাটল বা আকাশ যুদ্ধের ইতিহাসে অন্যতম সেরা কৌশলী লড়াইয়ের সাক্ষী হয়েছিল সেদিনের আকাশ। অবিশ্বাস্য দক্ষতায় তিনি 2টি ইসরায়েলি সুপারসনিক জেটকে গুলি করে নামিয়ে আনেন। একজন বাঙালি পাইলটের হাতে এমন পরাজয় ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ছিল এক বিরাট ধাক্কা। কিন্তু সাইফুল আজমের বীরত্বের এখানে শেষ নয়। ঠিক 2 দিন পর 7 জুন তিনি ইরাকি বিমান বাহিনী হয়ে উড়ছিলেন। এবার তার মিশন ছিল পশ্চিম ইরাকের H-3 বিমান ঘাঁটি রক্ষা করা। ইসরায়েলি বোমারু বিমান ও ফাইটার জেটের একটি বহর সেই ঘাঁটিতে আক্রমণ করে। বহরটিতে ছিল 4টি ভলচার বোম্বার ও 2টি মিরেজ 3 ফাইটার জেট। সেই আক্রমণে সাইফুল আজমের উইংম্যান শহীদ হন। বন্ধুর মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আজম একা তাড়া করেন 2টি ইসরায়েলি মিরেজ 3 ফাইটারকে। এর একটি পাইলট ছিলেন ক্যাপ্টেন গিডিয়ন ড্রোর, একজন ইসরায়েলি এস পাইলট যিনি নিজে 2টি ইরাকি বিমান ভূপাতিত করেছিলেন। আকাশে শুরু হয় 2 দেশের 2 সেরা পাইলটের মধ্যে এক রুদ্ধশ্বাস লড়াই। তীব্র ডগফাইটের পর সাইফুল আজম তার প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হন। তিনি ক্যাপ্টেন ড্রোরের বিমানটিকে এতটাই ক্ষতিগ্রস্ত করেন যে ড্রোর বিমান থেকে ইজেক্ট করতে বাধ্য হন। নিচে নামার পর তাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। একই যুদ্ধে 4টি ভিন্ন দেশের পাকিস্তান, জর্ডান, ইরাক ও বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে ওড়ার এবং 2টি ভিন্ন দেশের ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে আকাশ যুদ্ধে বিমান ভূপাতিত করার রেকর্ড ইতিহাসে আর কোনো পাইলটের নেই। সাইফুল আজম শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন আদর্শ ও প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। বাংলাদেশ এবং ইসরায়েলের গল্পটি তাই শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তের গল্প নয়। এর একদিকে আছে ইসরায়েলের ভূ রাজনৈতিক হিসেব নিকেশ, আর অন্যদিকে আছে বাংলাদেশের আদর্শিক অবস্থান, যা ফিলিস্তিনিদের সংগ্রামের সাথে একাত্ম। আর এই দুইয়ের মাঝে সেতু বন্ধন করে আছে সাইফুল আজমের মতো এক নায়কের কিংবদন্তি, যিনি আকাশের বুকে প্রমাণ করেছিলেন সাহস আর নীতির কাছে সংখ্যা বা প্রযুক্তি কখনো শেষ কথা বলে না। ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে বাংলাদেশ হয়তো একজন শক্তিশালী বন্ধুকে হারিয়েছে, কিন্তু কোটি কোটি নির্যাতিত মানুষের হৃদয়ে ভালোবাসা অর্জন করেছে। আর সেই ভালোবাসার আকাশে আজও এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন এক বীর সাইফুল আজম।